বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মানবিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা 2020-21 শিক্ষাবর্ষে নোয়াখালী কলেজের মানবিক বিভাগে ভর্তি হয়েছ এবং যারা ইসলামের ইতিহাস নিয়েছ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে নোয়াখালী কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের যে স্বপ্ন, যে চেষ্টা ছিল এবং তোমরা ভর্তি হতে পেরেছ, তো আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ইসলাম ইতিহাস বিষয় নেওয়ার জন্য। তো অদ্য অর্থাৎ আজ বুধবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। তো এই পর্যায়ে আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথমে আমি আমার পরিচিতি দেই। আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আমি পড়ালেখা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 16 BCS অর্থাৎ 16তম BCS-এ আমি জয়েন করি। 2001 সাল থেকে অদ্যাবধি আমি নোয়াখালী কলেজে কর্মরত আছি। আমার গ্রামের বাড়ি হলো হাতিয়াদ্বীপ। তো তোমাদের পড়ালেখা, তোমাদের সুবিধা অসুবিধা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা নোয়াখালী কলেজের ওয়েবসাইটে অবশ্যই সম্পৃক্ত হবে। অনেকে সম্পৃক্ত হয়ে গেছো। আজকে যে ওরিয়েন্টেশন বা পরিচিতিমূলক ক্লাস হয়েছিল, অনেকেই সম্পৃক্ত হয়েছে। আর যারা হতে পারোনি তারা অবশ্য হবে, এবং যারা আজকে হয়েছ বাকিদেরকে তোমরা জানাবে, তাদেরকে দাওয়াত দেবে। এবং এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কোভিড-19-এর কারণে বিশ্বব্যাপী যে একটা অচলাবস্থা, যে একটা প্রাদুর্ভাব, যে একটা স্থবিরতা নেমে এসেছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আজকে 7-8 মাস বন্ধ। তো জীবন তো থেমে থাকে না। এই জন্য আমরা তোমাদের সুবিধার্থে আমরা সরকারের নির্দেশক্রমে আমরা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। তো তোমরা আশা করি এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবে। যাদের স্মার্টফোন নেই তারা কম দামের স্মার্টফোন হলেও তারা সংগ্রহ করে নেবে এবং পড়ালেখার ব্যাপারে একটু বিনিয়োগ করবে। আজকে যদি তোমাদের কলেজ খোলা থাকতো তাহলেও তোমাদের আসা যাওয়া বাবদ প্রচুর টাকা খরচ হতো। তো সেখান থেকে সাশ্রয় করে তোমাদের গার্ডিয়ানকে তথা পিতামাতাকে বুঝিয়ে সুঝিয়ে তোমরা একটা স্মার্টফোনের ব্যবস্থা করবে পড়ালেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো এইভাবে অনলাইন ক্লাসের জন্য একটা স্মার্টফোন খুবই জরুরি, খুবই অত্যাবশ্যক। তোমরা যদি স্মার্টফোন সংগ্রহ না করো এবং বিশেষ করে পড়ালেখার জন্য তোমরা জিবি কিনবে, আর যাদের বাসায় ওয়াইফাই আছে তাদের তো কম খরচে তোমরা ক্লাসগুলো সংগ্রহ করতে পারবে। এভাবে যতটা বিষয় আছে, বাংলা, ইংরেজি, আইসিটি সহ সব বিষয়গুলোকে তোমরা গুরুত্ব দেবে। কোনো বিষয় কঠিন না, আবার কোনো বিষয় সহজও না। যে রেগুলার পড়ালেখা করবে, নিয়মিত পড়ালেখা করবে, তার জন্য পড়ালেখা অত্যন্ত সহজ।
তো তোমরা এই ইতিমধ্যে নোয়াখালী কলেজের ওয়েবসাইটে তোমাদের রুটিন দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসের ক্লাস রোববার আর বুধবার একাদশ শ্রেণীর মানবিকের, বিশেষ করে ইসলামের ইতিহাসের একাদশ শ্রেণী মানবিকের না, ইসলামের ইতিহাসের রবিবারের ক্লাস এবং বুধবার। তো তোমরা আশা করি বই পুস্তক কিনে নেবে, ভালো মানের বই কিনবে। এক্ষেত্রে ভালো মানের বই কোনটি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, এবং তাহলে আমরা রাইটারের নাম বলে দেব। বই না হলে তোমরা সুবিধা করতে পারবে না, এবং অনলাইনে ক্লাসগুলো তোমরা কি করবে, তোমরা এটাকে সেভ করে নেবে, মুখস্থ করবে, লিখবে। এটা শুধু একবার দেখলাম বা একটু দেখলাম, স্যারের নাম দেখলাম, স্যার কি বলে, স্যারের ছবি দেখার জন্য, স্যারের কথা শোনার জন্য অনলাইন ক্লাস না। স্যার কি বলে এবং কোন বিষয় পড়াতে চায়, কোন টপিকস পড়াতে চায়, সেটার দিকে অবশ্যই খেয়াল করবে, অবশ্যই মনোযোগী হবে। এবং ইসলামের ইতিহাস একটা ভালো বিষয়, ভালো সাবজেক্ট। এটা শুধু ইসলামের উত্থান পতনের ইতিহাস না, এই ইতিহাসে দেখা গেছে আমরা ইউরোপের ইতিহাসও পড়াই, আমেরিকার ইতিহাসও পড়াই, আমরা বিশ্বের অনেক দেশের ইতিহাস পড়াই, অনেকগুলো দিক আমরা পড়াই। আমরা মানচিত্র নিয়ে, ম্যাপ নিয়ে আলোচনা করি। এখানে এটা মনে করো না এখানে শুধু কোরআন হাদিসের কথা আছে, না, কোরআন হাদিসের উদ্ধৃতি থাকতে পারে, তবে সেটা হয়তো ইসলামিক স্টাডিজে বা ইসলামিক শিক্ষাতে পড়ায়। তো আমি মনে করি হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। প্রতিটা বিষয় ভালো, প্রতিটা বিষয়ে তোমরা মনোযোগী হবে, ভালো করে পড়ালেখা করবে, তাহলে তোমাদের জন্য বিষয়টা অত্যন্ত সহজ সরল হবে এবং হৃদয়ঙ্গম হবে। এবং শুরুতেই যদি তোমরা প্রতিটা ক্লাস ভালোভাবে পড়ো, ভালোভাবে শিখো, তাহলে এটা তোমাদের জন্য পড়ে থাকবে না, জমে থাকবে না, এবং এটা বোঝা হয়ে থাকবে না। সময়ের 1 পড়, অসময়ের 10 পড়। তো তোমাদের এবার আমি পড়ার দিকে আলোচনা করছি। আজকে ইসলামের ইতিহাসের যে টপিকসটা আলোচনা করব, যে অধ্যায়টা আলোচনা করব, সেটা হলো আরব দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, মানুষের জীবন ধারণ, ভূপ্রকৃতি ইত্যাদি। তো আরব দেশের, আমরা যে আরব দেশ বলি, সে আরব দেশটা পুরো সৌদি আরব, এবং সেই আরব দেশের মাঝে ইয়েমেন, ওমান এবং জর্দানও রয়েছে, এবং ফিলিস্তিনেরও কিছু অংশ রয়েছে। তো এই আরব দেশের, আমাদের আজকের পঠিত এই আরব দেশের ভৌগোলিক সীমারেখা বলছি। এটার পূর্বে পারস্য উপসাগর, মানে ইরান বরাবর যে উপসাগর, দক্ষিণে এটা পূর্ব দিকে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর, আরও দক্ষিণে ভারত মহাসাগর ধরা হয়,
মানে সৌদি আরবের পাশাপাশি যে সাগরটা ওটা আরব সাগরই মূলত, আরও দক্ষিণে ভারত মহাসাগর, আর উত্তরে সিরিয়া মরুভূমি, সিরিয়ার যে মরুভূমি। তো এটার তিন দিকে যেহেতু জল, একদিকে স্থল, পশ্চিম দিকে যেমন লোহিত সাগর, দক্ষিণ দিকে আরব সাগর বা ভারত মহাসাগর, আর পূর্ব দিকে পারস্য উপসাগর। এই কারণে আরবিতে এটাকে বলা হয় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, অ্যারাবিয়ান পেনিনসুলা, ইংলিশে বলে অ্যারাবিয়ান পেনিনসুলা, আরব উপদ্বীপ। উপদ্বীপের সংজ্ঞা হলো যে স্থলভাগের তিন দিকে জল দ্বারা পরিবেষ্টিত, সেটাকে উপদ্বীপ বলা। আর দ্বীপ তো চারিদিকে জল, চারিদিকে পায়। তো এটার আয়তন ছিল 10,27,000 বর্গ মাইল। লোক সংখ্যা 1,30,00,000 তখন ছিল। বর্তমানে তো এখন কয়েকটা দেশ হয়ে গেছে, লোক সংখ্যা বেড়েছে। বর্তমানের সাথে ওই আগের ভূপ্রকৃতির সাথে, আগের মানচিত্রের সাথে মিল খুবই কম। তো এখানকার অধিবাসীদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত আমরা নূহ আলাইহিস সালামের সন্তান, যে তিনটা সন্তান নূহের বন্যার পর রয়ে গেছিল, সাম, হাম, ইয়াফেস। সাম থেকে সেমিটিক, মানে আরবের লোকেরা। হাম থেকে হেমেটিক, হিমেরীয়, বনু কাহাতান বংশের লোকজন, দক্ষিণ আরবের, ইয়েমেন সহ দক্ষিণ আরবের লোকজন। আর ইয়াফেস থেকে আর্য, মানে ইরানিরা অথবা ইউরোপের লোকেরা। আবার অনেকে বলে থাকে, অনেক ঐতিহাসিকরা বলে থাকে, ইয়ারব নামে একটা বংশ ছিল, একটা গোত্র ছিল। আরুবা বা ইয়ারব থেকে আরব নামের উৎপত্তি হয়েছে, যার অর্থ মরুভূমি। আবার হিব্রু ভাষায় আবহার অর্থ মরুভূমি, মানে ইহুদিদের ভাষায়, ইহুদিদের যে কিতাব, ওইখানে আবহার কথাটা উল্লেখ আছে, যে তাওরাত কিতাব হজরত মুসা আলাইহিস সালামের, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, সেখানে আবহারের কথা উল্লেখ রয়েছে। আবহার হতো মরুভূমি। তো সারা আরব দেশটা অনেকটা মরুময়। এই আরব দেশের মরুভূমিকে মূলত প্রধান 3 ভাগে এবং পরবর্তী আরো একটা ভাগে ভাগ করা হয়েছে। আর নফুদ, আদহনা, আল হাররাহ, রাব আল খালি। কোনোটা বালুকাময়, লাল বালুকাময়, কোনোটা উঁচু নিচু বালিয়াড়ি পাহাড়ি এলাকা, কোনোটা থেকে গরম বাতাস বের হয়। আর যেটা রাব আল খালি, যেটা, এটা দক্ষিণ পূর্ব দিকে বিশাল এক মরুভূমি, শূন্য ময়দান। ওইখানে বেদুইনরা পর্যন্ত বসবাস করে না। ওইখানে বাৎসরিক কোনো বৃষ্টিপাত হয় না বললেই চলে। মূলত সারা আরব দেশে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম। দক্ষিণ আরবে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। বর্তমান যে মদিনা, ওইখানে সামান্য বৃষ্টিপাত হয়। আর হেজাজ, নাজদ, এই সকল এলাকায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। আমাদের যে হেজাজ এলাকায় কাবা শরীফ অবস্থিত, যেটা প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, পরে নূহ আলাইহিস সালামের বন্যায় ধ্বংস হওয়ার পর সেখানে আবার হজরত
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরপর অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তো সে কাবা ঘরটা হেজাজ প্রদেশে অবস্থিত। হেজাজটা হলো বর্তমান আরব দেশের সৌদি আরবের পশ্চিম দিকে অবস্থিত। সৌদি আরবের পশ্চিম হতে পূর্ব দিকে ক্রমশ ঢালু, পশ্চিম দিকে পাহাড়ি উঁচু জায়গা, শুষ্ক মরুভূমি। তো এই যে মক্কা, এটা পৃথিবীর প্রাচীন নগরী। সে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই শহরের উৎপত্তি। যদিও প্রাচীন নগর রাষ্ট্র বলা হয় গ্রিসকে, সেখানে একটা রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠেছে, কিন্তু ওটারও অনেক হাজার হাজার বছর আগে মক্কা শহর এবং মক্কা শহরকে কেন্দ্র করে বা হেজাজ প্রদেশের রাজধানী, এখানে একটা বসতি গড়ে ওঠে। তো এই আরবের অধিবাসীদেরকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়, আরুবা বা আরিবা ওয়াল মুস্তারিবা। আরুবা বা আরিবা হলো প্রকৃত আরব, যারা বনু কাতান, যোগতান বা হিমারিয় থেকে আসছে। তারা বিশুদ্ধ আরবি ভাষা, তাদের ভাষা বিশুদ্ধ আরবি, তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলে। আর মুস্তারিবা যারা বহিরাগত আরব, আরো দূর থেকে আর উত্তর থেকে আসছে, আরো পূর্ব দিক থেকে আসছে, তাদেরকে মুস্তারিবা বা বহিরাগত আরব বলা হয়। যেমন হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশকে মুস্তারিবা বলা হয়। তার বংশের 20তম পুরুষ হলো কুরাইশ। কুরাইশ বংশে আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কুরাইশত্ব বনি, আরবের বিখ্যাত কয়েকটা গোত্রের মাঝে কুরাইশ বংশ একটা, এবং তারা নিজেদেরকে কুলীন বংশ হিসাবে তারা গণ্য করে থাকে। তো আমরা ওইখানকার এবার জলবায়ু বলতে গিয়ে যে কথাটা বলবো, যে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম, যেটা দক্ষিণ আরবে বছরে দুবার হয়, মদিনাতে সামান্য হয়। এই জন্য দক্ষিণ আরবে, বিশেষ করে ইয়েমেনে, ওমানে, তায়েফে কিছু শস্য শ্যামলা, সেখানে আঙ্গুর, ডুমুর, জলপাই, কিছু জব, ভুট্টা এগুলো হয়ে থাকে। ওইখানকার আবহাওয়া কিছুটা ভালো। আর মদিনাতেও কিছু সামান্য বৃষ্টিপাত হয়, ওই জন্য মদিনার আবহাওয়া সুশীতল এবং কিছু শস্য শ্যামলা। ওইখানেও আঙ্গুর, ডুমুর, জলপাই এবং অনেক ভালো ভালো খেজুর, আজোয়া খেজুর সহ অনেক ভালো ভালো খেজুর পাওয়া যায় ওইখানে। আরো দেশে প্রায় 100 প্রকারের খেজুর আছে। খেজুর খেয়ে ওরা বলতে গেলে জীবন ধারণ করে। খেজুরে ওদের বলতে গেলে প্রধান খাবার। এরপরে আছে তাদের উটের মাংস, উটের দুধ। তারপরে দক্ষিণ আরবে সামান্য যে জব কম হয়, সেখান দিয়ে কিছু রুটি তৈরি হয়। তো এই আরবদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, শহরবাসী আরব এবং যাযাবর বেদুইন। শহরবাসী আরব মক্কা শহরে বসবাস করত। তারা কিছুটা শিক্ষিত ছিল, তারা কিছু ব্যবসা বাণিজ্য করত, হজ উপলক্ষে কিছু বেচা কেনা হতো।
মূর্তি বা অন্যান্য জিনিস তারা বিক্রি করত, কিছু খাবার দাবার তারা বিক্রি করত, জিনিসপত্র। আর যাযাবর যে বেদুইন, আহালুল বাদিয়া, বাদিয়া থেকে বেদুইন, তারা মরুভূমিতে বসবাস করত। কারণ তারা মরুভূমিতে উট, ভেড়া, ঘোড়া, দুম্বা এগুলো পালন করত। যেখানে একটু ওয়াদি বা প্রাকৃতিক ঝর্ণা বা কূপের মতো আছে, সেখানে কিছু ঘাসপাতা আছে, লতাগুল্ম আছে। তো সেখানে তারা তাঁবু খাটিয়ে তাদের পশুপালন করত, আর তারা জীবিকা নির্বাহ করত। মাঝে মধ্যে তারা লুটতরাজও করত। তাদের খাবার দাবার ছিল উটের মাংস, উটের দুধ, উটের লোম তারা বিক্রি করত, উটের মলমূত্র বিভিন্ন রোগী ঔষধ হিসেবে তারা ব্যবহার করত। আর এছাড়া আরব দেশে আরো কিছু প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন নেকড়ে বাঘ, খেকশিয়াল, মাঝে মাঝে দুই একটা বলগা হরিণ, তারপরে তিতির পাখি, হুদহুদ পাখি, ঈগল, বাজ, এই সকল পাখি দেখা যেত। অত বেশি পরিমাণে সেখানে পাখি ছিল না। আর আরব দেশে কোনো নদ নদী ছিল না। কিছু পাহাড়ি ঝর্ণা যে ছিল তা শুকিয়ে যেত। ওইখানে কোনো নাব্যতা ছিল না, কোনো নৌ যোগাযোগের ব্যবস্থা ছিল না। তো শহরবাসী আরব, আগে বলেছি, তারা কিছু শিক্ষিত ছিল, ব্যবসা বাণিজ্য করত এবং তাদের ব্যবসার মালামাল ক্রয় করত। ইয়েমেন থেকে, সিরিয়া থেকে, মিশর থেকে তারা এই সকল মালামাল সংগ্রহ করে আনত এবং বাণিজ্য তাদের উট দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করত। কারণ মরুভূমিতে উট ছাড়া আর কোনো জন্তু উত্তপ্ত বালুকার মধ্যে চলতে পারত। একটা উটের পিছনে একটা উট, এভাবে উটের কাফেলা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করত। গরমকালে 5 দিন এবং শীতকালে প্রায় 20-25 দিন উট পানি না খেয়ে থাকতে পারত। উটের পেটের ভিতর একটা পানি রাখার রিজার্ভার বা একটা ট্যাঙ্ক আছে, ওইখানে তারা পানি সঞ্চয় করত। আরব দেশের আবহাওয়া ছিল রুক্ষ, মরুময়, এবং হেজাজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া বেশি রুক্ষ ছিল, মরুময় ছিল, লু হাওয়া বইত এবং ওদের জীবন ধারণ কষ্টকর ছিল। এই কারণে এই এলাকার লোকগুলো তারা অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার বেশি করত। তারা লুটেরাতে পরিণত হয়। এবং আমরা যে পরবর্তী আলোচনা করব, আইয়ামে জাহিলিয়া যেই অংশটা, সেটা হলো হেজাজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, পুরো আরব দেশ নয়। কিন্তু আমরা না বুঝে অনেক বিদ্বান ব্যক্তি, অনেক আলেম ওলামা বলেন সারা আরব দেশ, সারা পৃথিবী জাহিলিয়ার অন্ধকারে, সারা আরব দেশ বলতো তারা, আরবি ভাষাভাষী যত এলাকা আছে। তো এই কটা ঠিক না। ঐতিহাসিকরা তারা গবেষণা করে দেখেছে এটা হেজাজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। এই যে লু হাওয়া, গরম বাতাস, হঠাৎ করে যে ধূলিঝড় সৃষ্টি হয়,
এটা গায়ে পড়লে ফোস্কা মানে গরম বালু, উত্তপ্ত বালুকা বাতাসের সাথে শরীরে পড়লে ফোস্কা পড়ে যায়। তো লু হাওয়া কখন আসবে বা লু হাওয়ার আলামত উটরা বুঝতে পারত। উটরা তখন বসে পড়তো এবং তারা বালির ভিতর মুখে চোখ বন্ধ করে মুখকে গুজে রাখত। লু হাওয়া বন্ধ হয়ে গেলে উটরা আবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াত এবং তারা গোল হয়ে বসত। তো আরব দেশের মানুষরা এই জন্য মোটা সোটা কাপড় চোপড়, ঢিলা ঢালা কাপড় চোপড় পরত এবং এই লু হাওয়া থেকে, গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং ওই দেশে ঘাম কম হয়। আমাদের দেশের রোদে যেমন মানুষ ঘর্মাক্ত হয়ে যায়, ওইখানে কিন্তু ঘাম কম বের হয়। ঘাম কিছু হলেও ওই মোটা কাপড় আবার টেনে নেয়। এই জন্য তারা ঢিলা ঢালা পোশাক এবং চামড়ার জুতা, চামড়ার মোজা তারা পরিধান করত, কারণ উত্তপ্ত বালুকা রাশিতে খালি পায়ে হাঁটা সম্ভব। তো এভাবে আমরা দেখছি ওদের আবহাওয়া এবং জীবন প্রণালী। তো এবার আমরা আসছি এই আরব দেশের লোকেরা আরব দেশকে দুভাগে ভাগ করা হয়েছে, উত্তর আরব এবং দক্ষিণ আরব। দক্ষিণ আরবে যে সাবিয়ান, মিনায়ান বা অন্যান্য সাম্রাজ্য, হীরা রাজ্য, এই সকল গড়ে উঠেছে এবং তারা দক্ষিণে পালে জাহাজ দিয়ে আরব সাগরের সাথে তারা আফ্রিকা এবং ভারতবর্ষ, শ্রীলঙ্কা এবং দূরপ্রাচ্যের দেশের সাথে তারা ব্যবসা বাণিজ্য করত। ইয়েমেনের লোক, এই জন্য তারা উন্নত ছিল এবং তারা চাষাবাদ জানতো, সেচ ব্যবস্থা জানতো। এই জন্য তাদের গুমদান প্রাসাদ, অট্টালিকা বিশিষ্ট প্রাসাদ ছিল। এবং কোরআন শরীফে মুলকে সাবা রাজ্যের কাহিনী আছে। বিলকিস রানী, সেই রাজ্যের রানী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে করেছিলেন। এই সকল কাহিনী কোরআন শরীফে, পবিত্র কোরআনে রয়েছে। পক্ষান্তরে উত্তর আরব পালমিরান, গাসসানি বিভিন্ন সভ্যতার জন্ম ছিল, যেটা বর্তমানে জর্ডান বা ফিলিস্তিন এই সকল জায়গায় পড়ে গেছে। এবং পেট্রা নামে তাদের একটা সভ্যতা ছিল, যেটা কেউ বলে রোমানরা ধ্বংস করছে, কেউ বলে ভূমিকম্পের ফলে ধ্বংস করছে, কেউ বলে ফেরাউনরা এটা ধ্বংস করেছে। এবং এটা বালির নিচে চাপা পড়ে যায়। এটা উন্নত সভ্যতা ছিল, কিন্তু ভীষণ খারাপ এলাকা ছিল হেজাজ, আমাদের আলোচ্য আরব দেশ। তো এই আরব দেশে মানুষগুলো, বিশেষ করে হেজাজ এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো এত খারাপ হয়ে গেছিল। কেন তাদেরকে জাহিলিয়া বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, জাহিলিয়া যুগ বলা হয়? এটার কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, তার মৃত্যুর পর 1 শতাব্দী মানে 100 বছর কোনো নবী বা রাসূলের আবির্ভাব হয়নি এবং তাদেরকে হেদায়েতের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য কোনো ভালো লোক আসেনি।
পুরো আরব দেশটা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত, কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল না। গোত্রপতিকে বলা হতো শেখ, মানে আরবিতে শাইখ। শাইখ হতো বৃদ্ধ ব্যক্তি। ছোট ছোট কয়েকটা তাঁবু নিয়ে একটা গোত্র বা কাউম হতো, কয়েকটা কাউম নিয়ে একটা কাবিলা হতো। তো গোত্রপতিকে বলা হতো শাইখ, এবং যে অপেক্ষাকৃত অবস্থা সম্পন্ন এবং বয়োজ্যেষ্ঠ, বুদ্ধিমান, শিক্ষিত, একটু শিক্ষার লেশ আছে, তাকে তারা সর্দার বা শেখ তারা বানাত। এবং শেখের কথাই ছিল আইন। শেখ যদি বলতো মুখের মাথা কেটে নিয়ে আসো, তারা নিয়ে আসতো। এবং এক গোত্রের লোক অন্য গোত্র সহজে যেত না এবং মেনে নিতে পারত না। এক গোত্রের লোক অন্য গোত্রে যেতে হলে গোত্রপতির অনুমতি লাগবে এবং এক পাতে খেতে হবে, এক প্লেটে খেতে হবে। তারপরে গোত্রপতি দেখাই দিবে অমুকের একটু শরীরের কিছু অংশ কেটে দিলে ওইখান থেকে একটু রক্ত চুষে খাবে, তাহলে সে ওই গোত্রের হয়ে যাবে। এইভাবে একটা গোত্রে আসতে পারত না সহজে। এবং তারা গর্ব করত, আমরা ঐতিহ্যের অধিকারী, আমরা আরবরা ছাড়া যত আজমি আছে বা অন্য দেশিরা আছে তারা হলো বোবা, তারা আরবি ভাষা জানে না। এবং তারা আরবি ভাষাকে এবং তাদের জাতিকে তারা খুব মর্যাদাপূর্ণ জাতি মনে করত। এবং তারা অধিকাংশ অশিক্ষিত হলেও তাদের কিছু গুণ ছিল। তারা যে একদম অসভ্য ছিল তা না, তার মধ্যে কিছু গুণ ছিল। যেমন তারা তাদের কুলজি শাস্ত্র, বংশনামা, বংশ তালিকা, তাদের পূর্বপুরুষ 100 জনের নাম তারা মুখস্থ বলে দিতে পারত। এবং কথায় কথায় প্রবাদ বাক্য বলা, তারপরে কোন গোত্র কয়টা যুদ্ধ করেছে, তারপরে কিভাবে ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করে অমুক গোত্রকে আক্রমণ করেছে, উৎসাহিত করেছে, এবং কার কি পরিমাণ ওট ছিল, ওটকে তখন সম্পদ বলা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, ওটের উন্নতি যেখানে আরবদের উন্নতি সেখানে। কারণ ওট ছিল তখনকার অর্থের মানদণ্ড। সে আমলে প্রাক ইসলামী যুগে, জাহিলিয়াত যুগে ওটটা ছিল তাদের সম্পদ। ওট দিয়ে সবকিছু বিনিময় হতো। তাছাড়া আরবি ঘোড়াও খুব বিখ্যাত ছিল। আরবি ঘোড়া যুদ্ধের জন্য খুবই, জটিকা আক্রমণের জন্য খুবই উপকারী ছিল। এই জন্য আরবি ঘোড়া বিশ্ববিখ্যাত। জাহিলিয়া যুগে তারা, সে আমলে বা ইসলাম পূর্ব যুগে, তারা গোত্রের প্রাধান্যকে কেন্দ্র করে, উটের ঘাস খাওয়াকে কেন্দ্র করে, সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত। ঐতিহাসিক গিবন বলেন, তাদের মাঝে জাহিলিয়া যুগে টোটাল 1700 যুদ্ধ হয়েছিল। 1700 যুদ্ধ হয়েছিল। এমনকি যে হজ্জের যে 4 মাস, যে জিলকদ, জিলহজ এবং তার আগের 2 মাস, এই 4 মাস রমজান, শাওয়াল, যুদ্ধ বন্ধ ছিল। এটা তারা পবিত্র মনে করত
এবং তারা তখন যুদ্ধ করত, কিন্তু দেখা গেছে সেই জিলহজ মাসেও তারা যুদ্ধ করেছে এবং বনু বকর গোত্র এবং বনু কাইস গোত্রের মাঝে যুদ্ধ লেগে 2 জন কাবাগরে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে। এই জন্য এটাকে আইয়ামুল আরবদের দিন বা হরবুল ফুজ্জার বলা হয়েছে। আর কোরআন শরীফে হরবুল ফুজ্জার বলা হয়েছে, অন্যায় সমর, ব্যভিচার সমর, ব্যভিচারের যুদ্ধ, অন্যায়ের যুদ্ধ, খারাপের যুদ্ধ। তো আইয়ামুল আরব বলা হয়েছে আরবদের এই যে খারাপ দিনসমূহকে, এই যে যুদ্ধ বিগ্রহ। বেদুনরা বলে আমরা যদি কাউকে যদি অন্তত আক্রমণ করতে না পারি, লুটতরাজ না করতে পারি, আপন ভাইকে হলো আমরা আক্রমণ করি, আপন ভাইয়ের সম্পদ হলো আমরা লুট করি। এবং লুটতরাজটা ছিল তাদের পেশা এবং নেশা, কারণ শুধু উট পালন করে তারা চলতে পারত। তো জাহেলিয়াত যুগেও তাদের কিছু নিয়ম নীতি ছিল। তারা বৈঠক করার জন্য দারুন নদওয়া নামে তাদের একটা মিটিং বা একটা হল ঘর ছিল, সেখানে তারা মিটিং করত। তাছাড়া হজ্জের সময় কে পতাকা বহন করবে, লেওয়া, কে সেকা পানি পান করাবে, তারপরে কে অভ্যর্থনা জানাবে, কে খাবারের দায়িত্ব নিবে, কে জায়গা দিবে, এবং সবসময় যে কুরাইশ বংশ কাবাগরের রক্ষক এটা ছিল না, মাঝে মাঝে অন্য দুই একটা গোত্র কাবাগরের রক্ষক হয়েছিল। এগুলো তাদের মাঝে কিছু নিয়ম নীতিও ছিল। দারুল মালা নামে তাদের একটা মন্ত্রণা পরিষদ ছিল, সেখানে শেখরা তাদের বিচার আচার, তাদের যুদ্ধ ব্যবস্থা, তাদের ব্যবসা নীতি সম্পর্কে তারা আলোচনা করে। দারুল মালাত যে মন্ত্রণা পরিষদ, তো তাদের মাঝে ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের মতে আসাবিয়া গোত্র প্রীতি ছিল খুবই উৎকট। মানে এক গোত্রের লোক অন্য গোত্রকে তারা পছন্দ করত, নিজের গোত্র যত খারাপ হোক না কেন তার কাছে তার স্বগোত্র খুবই শ্রেষ্ঠ ছিল। এই জাহেলিয়া যুগে এই জন্য ঐতিহাসিকরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে। যেমন তাদের সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা। তো সেটা তোমাদেরকে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে তোমাদেরকে যে দিকগুলো আরবের যে পরিচিতি সেটা তুলে ধরলাম, ভূপ্রকৃতি, কেন এটাকে আয়ামে জাহেলিয়া যুগ বলছে, আয়ামে জাহেলিয়া সহ ওই অবস্থাগুলো পরে আলোচনা করব এবং আরবদের সম্পর্কে বিস্তারিত পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করবে, শিখবে, পড়বে, এবং যারা এই নেটওয়ার্কের বা এই অনলাইনের আওতাভুক্ত হওনি তারা হয়ে যাবে।
যারা হয়েছ তারা অন্যদেরকে বলবে, দাওয়াত দিবে, উদ্বুদ্ধ করবে এবং যে যেখানে থাকো না কেন ভালো থাকবে এবং তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নতি কামনা করে আজকে আমার লেকচার এখানে শেষ করছি। খুদা হাফেজ।